সুপ্রভাত সকলকে। আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি ফিল আপ করে যুবসাথী প্রকল্পের ফর্মটা। যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে এবং ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন তারা সকলে প্রতি মাসে 1500 টাকা করে পেতে পারেন। কিভাবে সঠিক ও নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা দেখে নিন। পিডিএফটা আমি আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সংগ্রহ করে ফর্মটা ফিল আপ করে রাখুন। দুয়ারে ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে এই ফর্মটা নিয়ে গিয়ে জমা করবেন, বা এই ফর্মটা দেখে দেখে ওনারা যে ফর্মটা আপনাদেরকে প্রোভাইড করবেন সেটা আপনি ফিল আপ করুন, যেন ভুল না হয়। তাহলে কিন্তু আবার ঝুলে যাবে এবং আপনার সিরিয়াল অনেক পিছনে চলে যাবে। সেক্ষেত্রে আবার নতুন করে আপনার নাম বিবেচনায় আসতে সময় লাগবে। এ কারণে ফর্মটা দেখে রাখা অত্যন্ত জরুরি। এছাড়া কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং কি কি শর্ত রয়েছে সেটা সরাসরি দেখে নিন। চলুন ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিই। সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন, যারা আমার এখানে শ্রোতা রয়েছেন এবং বাংলার ভাই বোনেদের, তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হলাম। এখানে যে সমস্ত ভাই বোনেদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, ভাই বোন কিংবা দাদা দিদি, তাদের জন্য এই ফর্মটা অত্যন্ত কার্যকর, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার যুবসাথী প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পের পিডিএফ ফর্ম আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই পিডিএফ ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা A to Z দেখাবো, এবং সেই সাথে এর পিডিএফ যে লিঙ্ক সেটা আমি আপনাদের দিয়ে দেব, যাতে করে আপনারা এই ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে রাখতে পারেন। এবং আজকে থেকে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প শুরু হচ্ছে এই যুবসাথী ফর্ম জমা নেওয়ার, সেখানে গিয়ে এই ফর্মটা আপনারা জমা করবেন, কিংবা এই ফর্মটা দেখে ওখান থেকে যে ফর্ম আপনাদেরকে প্রোভাইড করা হবে সেটা ফিল আপ করবেন। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে সেটা A to Z আমি দেখাবো, বাংলা এবং ইংরেজি দুটোই আমি বলে দেবো এখানে। এবং কি কি ডকুমেন্টস আপনাকে এর জন্য সাবমিট করতে হবে, কি কি শর্ত রয়েছে, সেগুলো আমি ডিটেলসে এখানে এক এক করে আপনাদের বলে দেব। একটু লম্বা হতে পারে, কারণ আমি সবসময় A to Z বোঝাই আপনাদের, কোনো কিছু যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় বা বাকি না থাকে, এই কারণে। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা ফটো সাঁটাতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো। ব্যাকগ্রাউন্ডটা যাতে হালকা হয়, সাদা হলে ভালো, না হলে হালকা নীল কিংবা আকাশি কালারের হলে বেশি ভালো হয়। এরপরে ফটোটা সাটিয়ে এখানে আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে একটা সাইন করতে হবে। আপনাকে এখানে একটা সাইন করতে হবে। এই সাইনটা করার সময় আপনাকে মনে রাখতে হবে এই সাইনটা যেন আপনার কাগজ এবং ফটোতে একসাথে লাগে। মুখটা বাদ দিয়ে একটু নিচের দিকে সাইনটা করবেন, যাতে ফটোতেও আপনার সাইনটা ওঠে এবং কাগজের মধ্যেও অ্যাটাচ থাকে। এরপরে এই কাজটা হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো এবার এই জায়গাটায়, যেখানে লেখা আছে, প্রথম একদম ফর্মটাতে ডাইরেক্ট চলে আসবো। এই জায়গাটায় লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা আপনাকে এইখানে লিখতে হবে। এইখানে যখন আপনি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন তখনই লিখবেন। এখনই এই নম্বরটা আপনি কিন্তু পাননি, এ কারণে এখনই কিন্তু এটা লিখতে যাবেন না। যখন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি উপস্থিত হবেন, সেখানে একটা কাগজে আপনাকে এই রেজিস্ট্রেশন নম্বরটা প্রোভাইড করা হবে, আপনার নাম লিখে তখন সেই নম্বরটা এখানে প্রোভাইড করবেন। এখন এই ঘরটা আপাতত ফাঁকা থাকবে। এরপরে আমরা চলে যাব 2 নম্বর ঘরে। এখানে লেখা আছে বেনিফিশিয়ারি নেম, নিচে বাংলাতে লেখা আছে দেখুন, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। অর্থাৎ এই ঘরটাতে আপনাকে যে ডিটেলসটা দিতে হবে সেটা আপনার নামটা দিতে হবে, যিনি এই ফর্মটা ফিল আপ করছেন তার নাম, যিনি এই ভাতাটা পাওয়ার উপযুক্ত তার নামটা দিতে হবে। কিন্তু সেই নামটা অতি অবশ্যই বলেছে যে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা এডমিটে আপনার যে নামটা রয়েছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে, এমপি সার্টিফিকেট অর এডমিট অনুযায়ী। অন্য আপনার আধার কার্ড প্যান কার্ডে কী বানান রয়েছে সেটা দেখে কিন্তু দিতে দেয়নি। এবার এখানে বিবাহিত মহিলাদের একটু সমস্যা হতে পারে, যাদের বিবাহ হয়ে চলে এসেছে শ্বশুরবাড়িতে, এখন শ্বশুরবাড়ির পদবি লেগে গিয়েছে তাদের নামের সাথে, তাদেরও কোনো চিন্তা নেই, কারণ এখানে পরিষ্কার বলেছে আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই সার্টিফিকেটে আপনার যে নামটা রয়েছে আপনাকে সেটাই দিতে হবে। আপনার বর্তমানে কী পদবি রয়েছে সেটা ওনারা দেখতে চাননি। চলে গেল এই সমস্যা। এবার আমরা 3 নম্বর অপশনটাতে দেখব। এখানে রয়েছে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইলের নাম্বারের সাথে আপনার লিঙ্কড উইথ অ্যাকাউন্ট, মানে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা আপনি যে অ্যাকাউন্টটা এখানে দেবেন, আপনার টাকাটা তো অ্যাকাউন্টে ঢুকবে, সেটার সাথে যেন এই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে। যদি না থাকে তাহলে ব্যাংকে গিয়ে লিঙ্ক করিয়ে নিন। আপনার হয়তো অনেক দিন পুরনো মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক আছে, এখন হয়তো SMS আসছে না, তাহলে কিন্তু আপনি ব্যাংকে গিয়ে মোবাইল নাম্বারকে আপডেট করান, তারপরে সেই নাম্বারটা এখানে দিন, কিংবা এই নাম্বারটা এখানে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে নাম্বারটাকে আপডেট করে নিন। এবার আমরা চলে আসব নিচের ঘরটাতে। এখানে লেখা আছে ইমেল আইডি ইফ এনি, ইমেল আইডি আপনাকে দিতে হবে এই ঘরটাতে যদি থাকে। আপনার যদি ইমেল আইডি থাকে তবে দেবেন, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। এখানে ইফ এনি বলেছে, মানে যদি থাকে।
তারপরে আমরা চলে এলাম যে ডেট অফ বার্থের ঘরটাতে। এই জায়গাটা একটু ফলো করবেন। এখানে বলেছে জন্ম তারিখ DDMMYY, অর্থাৎ প্রথমে লিখবেন আপনার জন্মের দিন, তারপরে মাস এবং তারপরে সাল অনুযায়ী এই ঘরটাতে লিখলেন। এবার এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা একটু নজর দিতেই হবে। কেন বলছি? কারণ বলেছে এখানে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত, আপনাকে বয়সটা ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি সহজে দেখিয়ে দিচ্ছি। যাদের অসুবিধা, যারা কাগজে কলমে বের করতে পারেন তারা তো পারবেন, যারা পারেন না তাদের জন্য আমি শর্টকাট পদ্ধতি অবলম্বন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ওই তারিখ অনুযায়ী বয়সটা হবে। আপনার বয়সটাকে সঠিকভাবে ক্যালকুলেট করার জন্য আপনি চলে যাবেন গুগলে গিয়ে ওখানে টাইপ করবেন এজ ক্যালকুলেটর, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা টাইপ করার পর আপনি এজ ক্যালকুলেটরটাতে সার্চ করে দেবেন। আপনার সামনে একটা ক্যালকুলেটর বেরিয়ে আসবে, যেটা অটোমেটিক আপনার বয়সটাকে হিসাব করে আপনার সামনে তুলে দেবে। এই যে দেখুন, এজ ক্যালকুলেটর আমার সামনে ওপেন হয়ে গেল। এবার আমরা হিসাবটা কিভাবে করব সেটা দেখে নিই। প্রথমে উপরের ঘরটাতে আমাকে দিতে বলেছে, এই ঘরটাতে আমাকে দিতে বলেছে ডেট অফ বার্থ। আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমাকে লিখতে বলেছে। তা আমি ডেট অফ বার্থটা লিখে দেবো সেখানে। ধরুন আমার বয়স হচ্ছে জুন মাসের 15 তারিখ 1995 সালে, সেটা এখানে বসিয়ে দিলাম। এবং তারপর এখানে আমাকে যেই মাস থেকে হিসাব করতে বলেছে সেটা বসাতে বলেছে এই জায়গাটায়। বলেছে এখানে 1 এপ্রিল 2026 অনুযায়ী আমার বয়স কত হবে সেটা বসাতে হবে। তাহলে আমি এখানে এপ্রিল মাসের 1 তারিখটা এখানে সিলেক্ট করে নেব অটোমেটিক। এপ্রিল মাসের 1 তারিখ থেকে হিসাব করতে বলেছে, সেটা সিলেক্ট করে নিয়ে 2026 অনুযায়ী হিসাব করতে বলেছে। তারপরে যে ক্যালকুলেটে ক্লিক করে দেবো। ক্যালকুলেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যেটা বর্তমান বয়স, আমার কিন্তু বর্তমান বয়সটা দিতে বলেছে, সেটা আমাকে এজ ক্যালকুলেটর ক্যালকুলেট করে দিয়ে দেবে। যদি বয়সে আমরা পেতে চাই তাহলে এই যে দেখুন, বয়সটা আমাকে হিসাব করে দিয়ে দিয়েছে। বর্তমান আমার বয়স 30 বছর 9 মাস 17 দিন হয়ে গেল। আমি শুধু বয়সটা লিখব 30 বছর। এখানে একটা কথা উল্লেখ্য যে যাদের বয়স 21 বছরের একদিনও কম কিংবা 40 বছরের একদিন 2 দিন বেশি, তারা কিন্তু এই আওতায় পড়বে না। তা আপনি বয়সটা এভাবে এজ ক্যালকুলেটর থেকে হিসাব করে নিতে পারেন, কিংবা কাগজে কলমেও কিন্তু আপনি হিসাব করে নিতেই পারেন। তারপরে আমরা আবার চলে যাচ্ছি ফর্মে। আমরা বয়সটা হিসাব করে বসিয়ে দিলাম। তারপরের ঘরটাতে আমাদেরকে যেটা লিখতে বলেছে এখানে, সেটা হচ্ছে পিতার নাম। চেষ্টা করবেন সবগুলোই কিন্তু ক্যাপিটালে। এখানে লিখবেন বাবার নাম ক্যাপিটালে, ক্যাপ লেটারে। আপনি উপরে যে ডেটাগুলো দিলেন সেগুলো কিন্তু ক্যাপ লেটারে হবে। এবার নিচের ঘরটাতে বলেছে মায়ের নাম। এখানে মায়ের নাম দেবেন। এখানে স্পাউস নেম, আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামী অথবা স্ত্রী। আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন, আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। এরপর আমরা চলে আসছি ক্যাটাগরিটাতে একটু লক্ষ্য রাখবেন। বলেছে ইফ নট জেনারেল, আপনি জেনারেল না হলে আপনার ক্যাটাগরি উল্লেখ করতে হবে। আপনি এসসি না এসটি না ওবিসি, আমি যেভাবে টিক দিলাম, আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরির উপরে এভাবে টিক দেবেন, সবগুলোতে নয়। আপনি যদি এসসি হন এসসির ঘরে, এসটি হলে এসটি এবং ওবিসি হলে ওবিসির ঘরে টিক দেবেন। টিক দেওয়ার পর এই জায়গাটায় আপনাকে লিখতে হবে আপনার সার্টিফিকেট নম্বরটা, আপনার যে এসসি এসটি বা ওবিসির সার্টিফিকেট রয়েছে, এবং আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সার্টিফিকেটটা দিয়েছে, যেটা হচ্ছে ওই WB দিয়ে শুরু হয়, সেই সার্টিফিকেট নম্বরটা এখানে আপনি অতি অবশ্যই উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে ওবিসিদের জন্য বিশেষভাবে বলে রাখা ভালো যে আপনারা যদি আপনাদের সার্টিফিকেটগুলো ওল্ড থাকে তাহলে যদি ভ্যালিডেট করে নেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। ভ্যালিডেটেড যে নম্বরটা রয়েছে সেটা দিলে বেশি ভালো হয়। যদি সেই সময় আপনার না থাকে তাহলে ওল্ড সার্টিফিকেট নম্বরটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে ভ্যালিডেটেড সার্টিফিকেট নম্বরটাই লাগবে, এরকম কিন্তু ম্যান্ডেটরি করে দেয়নি। এরপর আমরা চলে যাব ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা কেমন। প্রথমেই রয়েছে আনম্যারিড। আপনি যদি বিবাহ না করে থাকেন, এখনও অবিবাহিত থাকেন, তাহলে এই ঘরটাতে ক্লিক করতে হবে। দ্বিতীয় ঘরটা রয়েছে উইডো অর উইডোয়ার। আপনি যদি মহিলা হন, আপনার স্বামী গত হয়ে যান, তাহলে আপনি উইডো এই ঘরটাতে টিক করবেন, এবং আপনি যদি পুরুষ এবং স্ত্রী গত হয়ে থাকেন তাহলে আপনি বিপত্নিক, এই উইডোয়ার বা হচ্ছে বিপত্নিক এই ঘরটাতে টিক করবেন। তারপরে আপনি বিবাহিত হলে এই ঘরটাতে টিক করবেন, এবং সেপারেটেড মানে ডাইভোর্স হয়ে গেলে এই ঘরটাতে আপনাকে ক্লিক করতে হবে। এর পরের ঘরটাতে রয়েছে হাউস নাম্বার বা প্রিমাইস নাম্বার। আপনি দেখবেন যে আপনার যে রেশন কার্ড রয়েছে সেখানে একটা হাউস নাম্বার লেখা রয়েছে, এই যে এরকম N00, তারপরে ধরুন 1 2 অথবা 13 অথবা 14 অথবা 004 ইত্যাদি একটা নম্বর রয়েছে, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। এখানে রেশন কার্ডে যদি না পান তাহলে নতুন যে এপিক কার্ড রয়েছে এপিক কার্ডটাতে পেয়ে যাবেন। যদি আপনার সেটা না থাকে তাহলে নতুন এপিক কার্ডটা ডাউনলোড করে নিন, যে কোনো দোকানে গিয়ে সেখানে হাউস নাম্বারটা আপনি অতি অবশ্যই পেয়ে যাবেন।
এটা চলে গেল। তারপর আপনার লিখবেন এখানে ভিলেজের নাম। এই যে দেখুন, আপনার যদি গ্রামে থাকেন তাহলে এখানে গ্রামের নাম, শহরে থাকলে শহর অথবা নগরের নাম। এখানে লিখবেন পোস্ট অফিসের নাম, এখানে জিপি অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যদি গ্রামে থাকেন, এবং যদি ওয়ার্ডে থাকেন তাহলে ওয়ার্ডের নামটা এখানে দিতে হবে। তারপরে রয়েছে আপনার ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা বা কর্পোরেশন এলাকার নাম। তারপরে রয়েছে আপনার পুলিশ স্টেশন, এখানে আপনি পুলিশ স্টেশনটা লিখবেন এই ঘরে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, এই ঘরটাতে আপনি লিখবেন আপনার ডিস্ট্রিক্টের নাম। আপনার পিনকোড নাম্বার লিখবেন এই ঘরে। স্টেট, এখানে নামটা দেওয়াই রয়েছে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই প্রযোজ্য, এই জন্য এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা অটো ফিল করাই আছে। এরপর আমরা চলে যাচ্ছি নিচে। ওই ঘরে আপনাদের নাম্বারটা বসাতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আপনাদের আমি লাইভ এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ওখানে আপনাকে লিখতে হবে রোল, রোলের ঘরে এই যে রোল এটা দেখতে পাচ্ছেন, এরপরে এইখানে যে নম্বরটা আছে সেটা হচ্ছে আপনার রোল নাম্বার, সেটা দেবেন। এবং তারপর দেওয়া আছে নাম্বার, এটা আলাদা ঘরে থাকে এই জায়গাটায়, ওই নাম্বারের ঘরে দেবেন নাম্বার। এই কারণে আপনাদের দেখিয়ে দিলাম, এটা একটা মাধ্যমিক অ্যাডমিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রোলটা আলাদা এবং নাম্বারটা আলাদা ঘরে রয়েছে, এই কারণে আপনারাও আলাদা আলাদা করে বসাবেন। আমি সরাসরি আপনাদের অ্যাডমিট কার্ড থেকে দেখিয়ে দিলাম। আমি যেটা দেখালাম, এইখানে রোলের ঘর রয়েছে, এখানে রোলটা, এবং এইখানে রয়েছে নাম্বারের ঘর আলাদা, এখানে নাম্বারটা উল্লেখ করতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেখে দেখে। তারপর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, WBBSE নাকি CBSE নাকি ICSE নাকি WBBME অথবা আদার্স দিলে এখানে টিক দিয়ে, এখানে পারলে আপনি যে বোর্ড থেকে মাধ্যমিকটা দিয়েছেন, যেমন হচ্ছে NIOSও রয়েছে এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রয়েছে, সেটা এখানে উল্লেখ করে দেবেন। তারপরে আপনি কোন সালে পাস করেছেন আপনার এডমিট কার্ডেই পেয়ে যাবেন, সেটা এখানে উল্লেখ করে দেবেন। এরপর আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট। এই ঘরটাতে আপনাকে লিখতে হবে আপনার বর্তমানে হাইয়েস্ট যতটা এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই তথ্যটা। মানে ধরুন আপনি বর্তমান MA অথবা MSc পড়ছেন, তাহলে সেই তথ্যটা এখানে দেওয়া যাবে না, কারণ ওটা আপনি পড়ছেন। তাহলে আপনি কমপ্লিট কোনটা করেছেন, BA অথবা BSc, তাহলে সেই তথ্যটা দেবেন। আপনি যদি BA পড়ছেন বা BSc পড়ছেন তাহলে আপনি HS কমপ্লিট করেছেন, তাহলে HSের তথ্যটা দেবেন, এবং HS পড়লে আপনি মাধ্যমিক কমপ্লিট করেছেন সেই তথ্যটা এখানে দেবেন। যেই সার্টিফিকেট আপনার কমপ্লিট হয়েছে সেই তথ্যটা এখানে দেবেন সর্বোচ্চ। যে ক্লাসে আপনি বর্তমান পড়ছেন সেই তথ্য দেবেন না। তারপরে এখানে রয়েছে আপনার পেশা, এই পেশাটা এই ঘরে লিখতে হবে। পেশা বলতে আপনি স্টুডেন্ট, বড়জোর টিউটর, প্রাইভেট টিউটর, এগুলো লিখতে পারেন। আপনি যদি বেকার না হয়ে থাকেন তাহলে ভাতার জন্য অ্যাপ্লাই কেন করছেন? আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লিখে দেবেন। এবং যেনাদের বয়স একটু বেশি 35 নাগাদ বা 30 ক্রস করেছেন, ওনাদের পড়াশোনা তো সাধারণত কমপ্লিট ধরা যেতে পারে, ওনারা লিখবেন হচ্ছে ধরুন প্রাইভেট টিউটর ইত্যাদি। তারপরে আমরা চলে যাব এই জায়গাটায়, এখানে আমাদের দিতে হবে ব্যাংকিং ডিটেলস। প্রথমে এই ঘরটায় ব্যাংকের নাম, সম্পূর্ণ ব্যাংকের নামটা এখানে উল্লেখ করবেন ক্যাপিটাল অক্ষরে, শর্ট ফর্মে লিখবেন না ব্যাংকের নামটা। দ্বিতীয়ত যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্রাঞ্চটার নামটা এখানে দিয়ে দেবেন। তৃতীয়ত আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা এখানে সুন্দর করে দেখে দেখে ভালো করে উল্লেখ করে দেবেন, একটু এদিক সেদিক হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তারপর আপনার ব্যাংকে যে IFSC কোডটা রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনি কনফিউজ থাকেন তাহলে অতি অবশ্যই যিনি ভালো জানেন ওনার দ্বারা এই জায়গাটা ফিল আপ করে নেবেন ব্যাংকিং ডিটেলসটা। যদিও কনফিউশনে কিচ্ছু নেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি। সবার উপরে হচ্ছে ব্যাংকের নামটা, আপনার পাসবুকটা দেখে দেখেই লিখবেন। তারপর রয়েছে আপনার ব্রাঞ্চ, ওখানে ওই পাসবুকে লেখাই রয়েছে, দেখে দেখে লিখবেন। অ্যাকাউন্ট নম্বর তো আপনার হাতেই থাকবে পাসবুকটাতে, সেটা দেখে দেখে লিখবেন। এবং IFSC কোডটাও ওখানে IFSC কথাটা লিখে তার পাশে লেখা থাকবে, সেটা দেখে দেখে এখানে IFSC কোডটা লিখে দেবেন। এরপরের ঘরটাতে আপনাকে জানতে চেয়েছে আপনার কাছে যে আপনি কি সরকারি অন্য কোনো সাহায্য বা বৃত্তি পান শুধুমাত্র শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া? অর্থাৎ আপনারা যে পড়াশোনা করছেন, আপনারা স্টুডেন্ট, সেই স্টুডেন্টের যে বৃত্তি ছাড়া, সেটা ছাড়া অন্য কোনো রকম ভাতা আপনি পান? যদি পান তাহলে ইয়েসের ঘরে টিক দিতে হবে, যদি না পান তাহলে নো করতে হবে। এই জায়গাটা কিন্তু কোনো তথ্য গোপন করা যাবে না, কারণ প্রত্যেকটা জিনিসই অনলাইন। তাহলে আপনি হয়তো ধরুন যে যুবশ্রী ভাতাটা দিচ্ছে সেটা হয়তো আপনি পাচ্ছেন, কিন্তু এখানে আপনি নো করে দিলেন, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। এটা আপনারা করবেন না। আপনাকে বলেনি যে যুবশ্রী ভাতা পেলে আপনারা এটা পাবেন না, সেটা কিন্তু বলেনি। তাহলে যদি পান তাহলে ইয়েসের ঘরে টিক করবেন, যদি না পান তাহলে নো এর ঘরে টিক করে দেবেন। এই ঘরটাতে আপনাকে
যে জিনিসগুলো করতে বলেছে সেটা হচ্ছে আপনি যে সমস্ত কাগজপত্রগুলো এখানে চেয়েছে সেগুলোর মধ্যে কোনটা কোনটা দিচ্ছেন এই ঘরগুলোতে টিক দিতে হবে। ধরে নিতে পারেন যে এখানে 1 থেকে 6-এর মধ্যে যে পেপারসগুলো রয়েছে তার মধ্যে এই শেষেরটা কম্পালসারি নয়, এটা বাদে বাকি সবগুলো কিন্তু মোটামুটি কম্পালসারি আপনাকে দিতেই হবে। তা আপনি যেই জিনিসটা দিচ্ছেন সেই ঘরটাতে আপনাকে টিক দিতে বলেছে। প্রথমে আপনার কাছে চেয়েছে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যদি দিয়ে থাকেন এই ঘরটাতে টিক দেবেন। তারপর আপনাকে বলেছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট আপনার কাছে রয়েছে সেটা আপনাকে দিতে হবে, যদি দিয়ে থাকেন এই ঘরটাতে টিক দেবেন। তারপর আপনার আধার কার্ড দিয়ে থাকলে এই ঘরটাতে টিক দেবেন, যদি না থাকে তাহলে আপনাকে ভোটার কার্ডও দিতে পারেন আপনি। এই পরের ঘরটাতে রয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ড না থাকলেও পরের ঘরটাতে যে আপনি ভোটার কার্ডের কপিটা দিচ্ছেন সেটা এইটাতে টিক দিয়ে দেবেন। আধার কার্ডটা আপনাকে বলেইনি যে কম্পালসারি, দুটোর মধ্যে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ দেবেন। এরপরে বলেছে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার যে ব্যাংকের পাসবুকটা রয়েছে সেটা আপনি দেবেন এবং দিয়ে এই ঘরটাতে টিক দেবেন। যদি পাসবুক না থাকে তাহলে যে বাতিল চেক, ক্যান্সেল যে চেক থাকে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তার একটা পাতা আপনি এখানে দিয়ে দেবেন। এবং সবশেষে বলেছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনি যদি ক্যাটাগরিতে বিলং করেন সেটা এসসি এসটি ওবিসি, সেই সার্টিফিকেটটা জেরক্স দিয়ে দেবেন এবং এই ঘরটাতে আপনি টিক দিয়ে দেবেন। এরপর আপনাকে যেটা বলেছে সেটা একটা ঘোষণাপত্র আপনাকে দিতে হবে। এই জায়গাটাতে এসে আপনাকে ঘোষণা করতে হবে আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড দ্যাট বলে, আপনার এখানে একটা ঘোষণাপত্রটা লিখিতই আছে। আমি যে পিডিএফটা দিয়ে দেবো সেখান থেকে পড়ে নেবেন, এখানে পড়তে গেলে সময়টা অযথা চলে যাবে। এরপর এই পড়ে নেওয়ার পর আপনাকে এইখানে একটা সাইন করতে হবে। এই যে ঘরটা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে আপনাকে নিজের স্বাক্ষর করতে হবে এবং এইখানে তারিখ দিতে হবে। আপনার কাজ একদম কমপ্লিট। এরপর উপরের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার এই যে রসিদ কপি পাওয়ার ঘরটাতে আপনাকে আসতে হবে, যে অ্যাকনোলেজমেন্ট ওনারা আপনাকে দেবে এটা আপনার কাছেই থাকবে। প্রথমে অফিসাররা আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে হয় ওনারা লিখে দেবে, ওনারা যদি না দেয় আপনাকে পেপারসটা দেবে, সেই পেপারসটা দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন রেজিস্ট্রেশন নম্বরটা। এটা দিয়ে দেওয়ার পর এবার আপনাকে নিচে আসতে হবে, এইখানে আপনার এই যে আই যে লেখা আছে আইয়ের পরে এখানে আপনার নামটা লিখতে হবে। নাম লেখার পর এইখানে আপনার ফাদার অথবা হাজব্যান্ড নামটা লিখতে হবে। যদি বাবার নাম চান বাবার নামটা লেখাই ভালো, বাবার নামই লিখে দেবেন, কারণ আপনার এডমিট কার্ডে দেখবেন বাবার নামটাই লেখা আছে। আপনি বিবাহিত হলে এই যে ওয়াইফ অফ লেখা আছে এখানে হাজব্যান্ডের নামটাও লিখতে পারেন, নো প্রবলেম। তারপরে বলেছে অ্যাপ্লিকেশন অন, এখানে অ্যাপ্লিকেশনের তারিখটা সম্ভবত ওনারাই দিয়ে দেবে, যদি না দেয় আপনি বসিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এখানে মোবাইল নাম্বারটা উল্লেখ করে দেবেন, এখানে আধার নাম্বারটা আরেকবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যিনি অফিসার রয়েছেন তিনি এখানে তারিখটা দিয়ে দেবেন কোন তারিখে রিসিভ করা হলো, এবং তার নিচে যে ঘরটা রয়েছে এই ঘরটাতে উনি সই এবং সিগনেচার করে আপনাকে পেপারসটা দিয়ে দেবে এই জায়গাটায়। আপনার অফলাইনের কাজ একদমই কমপ্লিট, অনলাইনে কিন্তু এই ফর্ম হচ্ছে না, এটা অফলাইনেই হবে। দুয়ারে সরকার ক্যাম্প করে আপনারা গিয়ে অতি অবশ্যই ফর্মটা জমা করুন। আমি আমার যে টেলিগ্রাম এবং এসআইআর অ্যান্ড সেন্সাস ফেসবুক পেজ রয়েছে সেখানে এই পিডিএফ লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করুন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফর্মটাই যে ওখানে জমা নেবে এরকম কোনো ব্যাপার নেই, ওখান থেকে নতুন ফর্মও দিতে পারে, কিন্তু তার ধরনটা একদম এরকমই হবে। আপনারা এখানে ডেটাগুলো ফিল আপ করে রাখলে ওখানে এই ফর্মটা দেখে দেখে শুধু ফিল আপ করবেন এবং পেপারসগুলো যেগুলো দেখানো হলো আপনাদেরকে এই যে এগুলো জেরক্স করে অতি অবশ্যই নিয়ে যাবেন। এক, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দ্বিতীয়ত আপনার মাধ্যমিকের সার্টিফিকেট, আপনি যে বোর্ড থেকেই পাস করে থাকুন না কেন, বাংলার আমাদের যে বাংলা সরকারের বোর্ড রয়েছে সেখান থেকে সিবিএসই আইএসসি অথবা এনআইওএস বা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যেখান থেকেই করেন তার এডমিট এবং সার্টিফিকেটটা জেরক্স করে অতি অবশ্যই নিয়ে যাবেন। তারপর আপনি নেবেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এবং আপনি যে টাকাটা পাবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা অতি অবশ্যই স্পষ্ট ভালো পরিষ্কার বোঝা যায় এরকম একটা জেরক্স পাতা নিয়ে যাবেন। এবং এসসি এসটি ওবিসি যদি আপনি বিলং করেন সেই সার্টিফিকেটটা জেরক্স নিয়ে যাবেন এবং 1 কপি কালার ফটোগ্রাফ। এই হচ্ছে ডিটেলস। বাকি ডিটেলসগুলো পেতে পেজটির সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যান। ধন্যবাদ।